আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাধা আসলেও এগিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারীর প্রতি সহিংসতা বন্ধে মানসিকতা পরিবর্তনের আহ্বান। মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি, চাকরি হারানোর ঝুঁকিতে রেমিটেন্স যোদ্ধারা। রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহীন হত্যা মামলার রায়, সাবেক কাউন্সিলর সহ 9 জনের মৃত্যুদণ্ড। অ্যাপ হালনাগাদ করে দ্রুত শুরু হবে বুস্টার ডোজ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 57 দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, ফাইজারের তৃতীয় ডোজে সুরক্ষার দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। সংবাদে আরও থাকছে, পাকিস্তানিদের কাছে আতঙ্কের নাম ক্র্যাক প্লাটুন, বিশ্বকে জানান দিয়েছিল মুক্তিযুদ্ধে জয়ের বার্তা। নারীরা ভোগের বস্তু নয়, সহযোদ্ধা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আইন দিয়ে নয়, মানসিকতার পরিবর্তন করে নারীর প্রতি সহিংসতা বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বেগম রোকেয়া দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠান। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের মাসে আমরা নারী শিক্ষা, অধিকার, আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য সংস্কৃতিতে জাগরণ ও পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য 5 কৃতী নারীকে প্রদান করা হয় বেগম রোকেয়া পদক। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন প্রতিমন্ত্রী। পরে বক্তব্যে অচলায়তন ভেঙে অধিকার প্রতিষ্ঠা ও আর্থসামাজিক উন্নয়নে নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই অচলায়তন ভেঙে একবার এগিয়ে যেতে পারলে আর কোনো বাধা আসবে না। আর আমাদের ইসলাম ধর্মে তো মেয়েদের অধিকার দেয়াই আছে, সেখানেই তো সম অধিকারের কথা বলা আছে। কিন্তু তারপর আমাদের দেশে কিছু তো এই ধরনের বাধা আসবে, কিন্তু সেই বাধা আমাদের অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। আমরা ধর্ষণের বিরুদ্ধে আইন করেছি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি, আমরা পারিবারিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করে দিয়েছি। তো শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বেসরকারি খাতে চাকরি দিলে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনার নিশ্চয়তা দেন সরকার প্রধান। তৃতীয় লিঙ্গ অথবা অটিস্টিক বা প্রতিবন্ধী, তাহলে যে বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো শিল্প কলকারখানা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি তাদেরকে চাকরি দেয়, তাদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। সেই ব্যবস্থাটা আমরা বাজেটে নিয়েছি তাদেরকে আমরা সুযোগ করার জন্য। কারণ সমাজের কেউ যেন অবহেলিত না থাকে, কেউ যেন পিছিয়ে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। অবহেলিত জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনেক সংগ্রামের ফসল হচ্ছে এই বাংলাদেশ। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী আদালত যা বলবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আদালতের বাইরে যাওয়ার সুযোগ নেই। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আন্দোলন করতেই পারে, তবে বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সবসময় সরকার মানবিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার বিষয়ে সরকার উদারতা দেখিয়েছে। তার আরও ভালো চিকিৎসা যদি হয় তাহলে তিনি বাসা থেকে করুক এবং সেখানে তার সাজা দণ্ড স্থগিত রেখে তিনি বাসায় চিকিৎসা করার জন্য অলরেডি ব্যবস্থা করে দিয়েছেন। চিকিৎসকরা জানেন কি করতে হবে না করতে হবে, তাদের কাছে ওই রকম কিছু নির্দেশনা দেয়, তাহলে আমরা সেটা করতে পারবো, যাতে আদালতের বাইরে আমরা যাওয়ার কোনো সুযোগ নেই।
দেশ ছাড়ছেন তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান। আজ রাত 11:20 এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি। এদিকে মুরাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরাদ হাসানের অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্যের 387টি লিঙ্ক চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানের নাম ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয়ের নামফলক থেকে মুছে ফেলা হয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে। রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন 30,000 টাকার টিকিটের দাম নেওয়া হচ্ছে 70 থেকে 95,000 টাকা পর্যন্ত। এর ফলে হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন বলেও জানান তারা। রিয়াদ সুমনের রিপোর্ট। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে রিক্রুটিং এজেন্সি মালিকদের মানববন্ধন। বক্তারা জানান, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলো একই গন্তব্যে টিকিটের দাম 20 থেকে 30,000 টাকা নিলেও দেশের এয়ারলাইন্সগুলো 70 থেকে 95,000 টাকা নিচ্ছে। আমরা বিদেশি রেমিটেন্স আনছি, দেশ উন্নয়ন করছি, আর এই সিন্ডিকেট চক্র বারবার বিভিন্ন সিন্ডিকেটের নামে দেশের টাকা পাচার করছে। আপনি দয়া করে সাধারণ মানুষের বোবা কান্না শুনুন। আটাবের কিছু সংখ্যক লোক এটার সাথে সিন্ডিকেট করে সেই বিমানের ভাড়া বাড়াইছে, যেটা সরকার জানে না, সরকার প্রধান জানে না। বিমানের একজন মন্ত্রী প্রতিমন্ত্রী আছে, উনি এইদিকে দেখেন না। টিকিটের দাম নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচারের দাবি করেন বক্তারা। আমরা চাই সিন্ডিকেট ভাঙতে হবে, টিকিটের মূল্য কমাতে হবে। কেন বিমানের সিট খালি যাবে? আজকের এই ক্রাইসিস মুভমেন্টে এইটা যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ বিমান সহ সব এয়ারলাইন্সের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করারও দাবি জানান বক্তারা। অতিরিক্ত ফ্লাইট চালু করতে হবে, লেবার ফেয়ার চালু করতে হবে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর সহ 9 জনের মৃত্যুদণ্ড ও 22 জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। রায় সন্তুষ্ট বাদীপক্ষ, তবে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামি পক্ষ। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 14 বার পিছানোর পর অবশেষে রায় ঘোষণা করা হলো রাজশাহী ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ হত্যা মামলার। মহানগর দায়রা জজ আদালতের বিচারক HM ইলিয়াস হোসেন এ রায় ঘোষণা করেন। বেলা 11টায় একে একে আদালতে আনা হয় আসামিদের। তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। এই হত্যা মামলায় তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান সহ 31 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। উনি সাফাই সাক্ষী এবং রাষ্ট্রপক্ষের মানিত সাক্ষী, সব সাক্ষীগুলোকে পর্যালোচনা করেছেন এবং নিবিড়ভাবে তিনি পর্যালোচনা করার পরে তিনি রাষ্ট্রপক্ষ যে মামলাটা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে এই মর্মে সন্তুষ্ট হয়ে তিনি আজকে এই মামলায় রায় প্রদান করেছেন। দীর্ঘ 8 বছর পর বিচার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী। আমি মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা ন্যায় বিচার পেয়েছি, আমরা এই মামলার রায়ে আমরা সন্তুষ্ট। তবে আসামি পক্ষ বলছে উচ্চ আদালতে আপিল করবে। মৃত্যু সংক্রান্ত কোনো আলামতই সেখানে পাওয়া যায় নাই, কোনো রক্তও পাওয়া যায় নাই। এই অবস্থায় এই কেসে কনভিকশন হওয়া মোটেই আশাব্যঞ্জক নয়। আমরা ব্যথিত, দুঃখিত, আমরা এর বিরুদ্ধে আপিল করব। 2013 সালের 28 আগস্ট প্রকাশ্য দিবালোকে মহানগরীর কোর্ট এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দেশে বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি চলছে। অ্যাপ আপডেট সহ অন্যান্য কার্যক্রম শেষ হলে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে অন্ধত্ব গত 20 বছরে 35% হ্রাস পেয়েছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। বিশ্বে প্রতি 10 জনে 3 জন দৃষ্টি ত্রুটিজনিত সমস্যায় ভুগছেন, আর বাংলাদেশে বর্তমানে প্রায় 7.5 লাখ মানুষ দৃষ্টিহীন। এছাড়া প্রতি 100 জনের মধ্যে 19 জন কোনো না কোনো কারণে দৃষ্টি ত্রুটিজনিত সমস্যায় ভুগছেন।
রাজধানীর একটি হোটেলে জাতীয় অন্ধত্ব জরিপ প্রকাশ অনুষ্ঠান। প্রতিবেদনে আরও বলা হয়, চিকিৎসাবিহীন ছানি অন্ধত্বের প্রধান কারণ। বিগত ২০ বছরে ৩০ ঊর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে অন্ধত্বের হার শতকরা ৩৫% কমেছে। আমরা যদি ক্যাটারাক্ট টেস্ট চিকিৎসাগুলি করতে পারি, আমরা যদি গ্লুকোমা এবং অন্যান্য যে কারণগুলিতে চক্ষু অন্ধত্ব হচ্ছে সেগুলি রোধ করতে পারি, তাহলে আমরা প্রতি ৫ জনের ৪ জনকে ব্লাইন্ডনেসকে অ্যাভয়েড করতে পারবো। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তৃতায় চক্ষু চিকিৎসার উন্নয়ন এবং সাফল্যের কথা তুলে ধরেন। বাংলাদেশে ৩৫% কমেছে অন্ধত্ব, একটা বিরাট পাওয়া। সেটা লোককে জানাতে হবে যে তারা জানি রেগুলার চোখ দেখা চেক আপ করে, ডায়াবেটিস ব্লাড প্রেশারটাকে যাতে চেক আপ করে কন্ট্রোল করে ওষুধ নেয়। করোনা ইস্যুতে মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বিধায় সবকিছু স্বাভাবিকভাবে চলছে। ভ্যাকসিনের কোনো সংকট নেই। শিগগিরই বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি চলছে। বুস্টার ডোজ দেওয়ার জন্য যে অ্যাপস আপডেট করতে লাগে, যে লিস্টিং করতে লাগে, সেই কাজগুলো চলছে। কাজগুলো অতি দ্রুত শেষ হয়ে যাবে আশা করি, তারপরে বুস্টার ডোজ শুরু হয়ে যাবে। আর খেলোয়াড়দের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। সন্তোষজনক অবস্থায় থাকলেও সবাইকে করোনা প্রতিরোধে সবসময় সচেতন থাকার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্যসেবা আমরা দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছি। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ফাইজার টিকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে টিকার কার্যকারিতা কতখানি তা এখনই বলা যাচ্ছে না। একই সঙ্গে ধনী দেশগুলোর বুস্টার ডোজের কারণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে ভ্যাকসিন সংকট বাড়ছে বলেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। এ পর্যন্ত বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। মহামারী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহে শতভাগ বেড়েছে আক্রান্তের সংখ্যা। ইউরোপেও আগামী কয়েক মাসের মধ্যে এর সংক্রমণ বড় মাত্রা নেবে বলে আশঙ্কা করছে রোগ নিয়ন্ত্রক সংস্থাগুলো। ওমিক্রন দ্রুত সংক্রমিত হচ্ছে এমন তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তবে এ ধরনটির ক্ষতির মাত্রা কতখানি ও বিদ্যমান টিকার কার্যকারিতা নিয়ে এখনই নিশ্চিত তথ্য দিতে পারছে না সংস্থাটি। এ অবস্থায় ফাইজার বায়োএনটেক দাবি করেছে তাদের ৩ ডোজ টিকা ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। প্রাথমিক গবেষণার ফলাফলের ভিত্তিতে এ তথ্য দিয়েছে তারা। Immunity that is likely to protect from infection, symptomatic illness. একই সাথে ওমিক্রন প্রতিরোধী নতুন টিকাও তৈরি করা হচ্ছে উল্লেখ করে তা ১০০ দিনের মধ্যে বাজারে আনারও প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো যেখানে এখনো ২ ডোজ টিকা দিতে পারেনি, সেখানে ধনী দেশগুলোর বুস্টার ডোজ প্রয়োগ বৈষম্য আরও বাড়াবে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ বাড়ছে বিভিন্ন দেশে। যুক্তরাজ্য আগামী সোমবার থেকে কার্যকর করছে প্ল্যান বি। এর আওতায় টিকা পাস ব্যবহার, হোম অফিস ও জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে দুর্নীতিবাজদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির, নিজের ঘর থেকে দুদককে অভিযান শুরু করার তাগিদ। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলছেন বিশিষ্ট জনেরা। 15 আগস্টের কুশীলবদের বিচার দাবি। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুদকের অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ধারণকৃত ভাষণে দুর্নীতি বিরোধী অভিযান নিজের ঘর থেকেই শুরু করার তাগিদ দেন তিনি। দুর্নীতি করলে শাস্তি পেতে হবে এবং দুর্নীতি করে কেউ পার পাবে না, জনমনে এমন ধারণা জন্মাতে পারলেই দুদকের উপর জনগণের আস্থা বাড়বে। দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে। একজন দুর্নীতিবাজের পরিচয় শুধুই একজন দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ যে দলেরই হোক, দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে। খেলাধুলা আর সংস্কৃতি চর্চায় মনোযোগী রাখলে সন্ত্রাস ও মাদক থেকে নতুন প্রজন্ম দূরে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ বালক ও বঙ্গমাতা গোল্ড কাপ বালিকা টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি জানান,
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তারুণ্যের শক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুস্থ নতুন প্রজন্ম ও জাতি গঠনে তাই খেলাধুলার বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াসেবীদের কল্যাণে ২০ কোটি টাকা অনুদানও ঘোষণা করেন সরকার প্রধান। আমাদের ছেলেমেয়েদেরকে যত বেশি আমরা খেলাধুলা সংস্কৃতি চর্চার মধ্যে সম্পৃক্ত রাখতে পারবো, তাহলে ছেলেমেয়েরা ওই কোনো বিপথে যাবে না। কখনো মাদকাসক্ত হওয়া বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়া বা পড়াশোনা ছেড়ে দেওয়া সেগুলি করবে না। তাদের মন এবং তাদের শারীরিকভাবে তারা খুব সুস্থভাবে তারা খেলাধুলাও করবে, পড়াশোনাও করবে, মানুষের মতো মানুষ হবে, সেটাই আমি চাই। স্বাধীনতা বিরোধীদের আর কখনো ক্ষমতায় আসতে দেয়া হবে না। বাংলাদেশ ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সম্প্রতি বাংলাদেশের অনুষ্ঠানে বক্তারা জাতির পিতাকে সপরিবারে হত্যার মদতদাতাদের বিচারের আওতায় আনতে কমিশন গঠনেরও দাবি জানান। মাহমুদ হাসানের রিপোর্ট। বাংলাদেশ শুধু স্বাধীনতার ৫০ বছর পালন করছে না, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি পালন করছে। এই উপলক্ষে সম্প্রতি বাংলাদেশের অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতের হাই কমিশনার। ৭১-এ ভারত বাংলাদেশের পাশে ছিল বলেই ৯ মাসে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। দুদেশের বীরদের রক্ত স্বাধীন বাংলাদেশের মাটিতে মিশে আছে বলেও উল্লেখ করেন বক্তারা। এই বাংলাদেশে আর কোনোদিন স্বাধীনতা বিরোধী মৌলবাদী সন্ত্রাসীরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, যা সত্য, যা বাস্তব, সেটা আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। বন্দুকের শত্রুকে সেটাও যথাযথভাবে চিহ্নিত করতে হবে। দুদেশের সম্পর্ক কার্যকর ও আন্তরিক পর্যায়ে আছে। এই সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার। অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে কমিশন গঠনের তাগিদ দেয়া হয়। মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধুর হত্যার পেছনে যারা সত্যিকার অর্থে জড়িত ছিল, যে কজনকে আমরা চিনি, নাম জানি, তাদের শুধু নয়, পেছনে যারা ছিল তাদের ইতিহাসটা উদ্ঘাটিত হোক, সেই জন্য কমিশন গঠিত হোক। স্বাধীনতার পর বাংলাদেশের বিকাশে ভারতের অবদান অতপ্রতভাবে জড়িত। ৭১-এর ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। বাংলাদেশ উন্নতি সমৃদ্ধশালী মর্যাদাশীল রাষ্ট্র হবে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। গেল ৫০ বছরে কৃষি, ম্যানুফ্যাকচারিং ও রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়েছে। তবে সামগ্রিক প্রবৃদ্ধির ফল যেন সবাই পায়, এজন্য নীতি সহায়তা এবং আইনের বাস্তবায়ন প্রয়োজন। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আয়োজিত ধারাবাহিক আলোচনায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন আলোচনায় উঠে আসে বিগত ৫০ বছরে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প, যেখানে কৃষি, শিল্প ও কর্মসংস্থানের কথা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি পরিবেশ রক্ষায় পিছিয়ে পড়ার কথাও বলেন তারা। বুড়িগঙ্গা is being invaded by sucker fish, and more alarmingly, I think more recently, last week or so, there is a sucker fish was caught in Podda River. For both internal challenges and external challenges. এছাড়া ভূ রাজনীতিকে প্রাধান্য দিয়ে কৌশলে এগিয়ে যাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। পাশাপাশি টেকসই প্রবৃদ্ধির তাগিদও দেন তারা। We hope and I also believe that Bangladesh will continue to grow at a faster rate. But will that growth be inclusive and will that growth be sustainable? ভারত, চীন ও জাপানের সাথে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য রক্ষা করার পরামর্শ দেন বক্তারা। Indo-Pacific, One Belt, name anything, we will be in it, and that I think is the way for Bangladesh to go forward. তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। বিজয় মাসের বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। ৭১-এর আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা শরীয়তপুরের বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ সর্দারের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি আবুল বাশার। ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। পালং থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগ করে উনি বলল, যার কোনো বিকল্প উপায় নেই,
অনতিবিলম্বে ইন্ডিয়া চলে যাও। আমরা অনেক কষ্ট এবং অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দীর্ঘ 13 দিন পার হয়ে পরে আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে পৌঁছতে সক্ষম হই। আমাকে অম্পিনগর ট্রেনিং সেন্টারে নেওয়া হয়। ওখানে প্রতিদিন 18 ঘন্টা ট্রেনিং দেই। যত প্রকার সামরিক অস্ত্রশস্ত্র আছে 303 রাইফেল থেকে শুরু করে SMG, LMG, স্টেন গান, 6 ইঞ্চ 4 ইঞ্চ মোটর সমস্ত ট্রেনিং গ্রহণ করার পর আমাদেরকে মেলাঘর, আমাদের 8 নম্বর সেক্টর মেলাঘরে নিয়ে আসে। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায় যখন তুমুল যুদ্ধ চলতেছিল পাক হানাদার বাহিনীর সাথে, তখন ঠিক ওই মুহূর্তে এই 90 গ্রুপটা আমাদেরকে বাংলাদেশের ভিতরে ইন করে দেন। পাকিস্তান বাহিনী যখন আমাদের অ্যাম্বুশের মাঝখানে আসলো, ওই মুহূর্তে আমাদের যে কমান্ডিং ছিল ওইখান থেকে আমাদেরকে রেড সিগন্যাল দিয়ে দিল। রেড সিগন্যাল অর্থাৎ তোমরা এই মুহূর্তে যুদ্ধ শুরু করো। রেড সিগন্যাল পাওয়ার সাথে সাথে আমরা দুই দিক থেকে অতর্কিতভাবে ওদেরকে হামলা করলাম এবং এমনভাবে আমাদের জোরালোভাবে আমাদের হামলা হইল যে ওরা আর কোনো উপায়ন্তর না দেখে ওরাও প্রথম অবস্থা আমাদেরকে ডিফেন্স দিল। কিন্তু ডিফেন্স দিলেও আমরা ছিলাম নিরাপদে, কারণ আমরা ছিলাম রাস্তার সাইডে এবং বাংকারে, কাজে আমাদেরকে কিছু ওরা করতে পারলো না। আনুমানিক কমপক্ষে 10 থেকে 15 জন সেনা রাস্তায় লুটিয়ে পড়লো, কারণ তখন অন্ধকার, আমরা দেখতে পাইনি, কিন্তু চিৎকার শুনছি এবং সকালবেলা দেখছি যে ওদের ডেড বডিগুলি রাস্তার উপরে পড়ে আছে। এই মুহূর্তে যখন ওরা দেখলো যে কোনো মতে ওরা আমাদের সাথে যুদ্ধ করে পারবে না, বিদায় ওরা সাদা সিগন্যাল দিয়ে দিল। এটার অর্থ হইল যে আমরা আত্মসমর্পণ করছি, তোমরা আমাদেরকে আর মেরো না বা যুদ্ধ করো না। যুদ্ধ করি মোরা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে কক্সবাজারের রামু থেকে 4 স্কুল শিক্ষার্থী অপহরণ, 20 লাখ টাকা মুক্তিপণ দাবি। কপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি, কাল জেনারেল বিপিনের শেষকৃত্য। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে 5 জনকে আটক করেছে র্যাব। রাজধানীর স্বামীবাগ এলাকার একটি বাসা থেকে সকালে তাদের ঘিরে রাখে র্যাব, পরে সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে সরকার বিরোধী অপপ্রচার চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে একটি কম্পিউটার, প্রিন্টার ও বিভিন্ন বই সহ নথিপত্র জব্দ করা হয়। রাজধানীর মহাখালী ডিওএইচএস এর একটি প্রতিষ্ঠানের ভল্ট থেকে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 6 ডিসেম্বর ঢাকা হুয়া থাই সিরামিক্স নামের একটি প্রতিষ্ঠানের ভল্ট থেকে 35,70,000 টাকা খোয়া যায়। এরপর থানায় অভিযোগ করা হলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় রাসেল সরকার নামে ওই ব্যক্তিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 31,50,000 টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের রামুতে 4 স্কুল শিক্ষার্থীকে অপহরণের পর 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে রোহিঙ্গাদের একটি অপহরণকারী চক্র। মঙ্গলবার রামুর খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপ মাঙ্গলাপাড়া বাতিঘর কটেজ এলাকা থেকে শিক্ষার্থীদের সেন্ট মার্টিনে বেড়াতে নেওয়ার কথা বলে অপহরণ করা হয়। পরে স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ জানিয়েছে অপহরণকারী জাহাঙ্গীর ও তার সহযোগী ইব্রাহিম টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের 26 নম্বর ব্লকের বাসিন্দা। জয়পুরহাটে আক্কেলপুরে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় নিহতের 2 ভাই সহ 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার আওয়ালগাড়ি গ্রামের সেকেন্দার আলী, শহীদুল ইসলাম ও খেতলাল উপজেলার উলিপুরের বাবু। মামলার বিবরণে জানা যায়, গ্রামের আবু তাহেরের সাথে 2 ভাই সেকেন্দার ও শহীদুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে 2007 সালের 1 মার্চ রাতে আবু তাহেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরদিন নিহতের শ্বশুর বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি অর্থ বছরে নভেম্বর পর্যন্ত মোট রাজস্ব আহরণ হয়েছে
1,267,000 কোটি টাকা। এর মধ্যে ভ্যাট থেকে এসেছে 1,28,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জানান, মোট রাজস্ব আয়ের 38 ভাগ এসেছে ভ্যাট থেকে। আয়কর থেকে 1,06,000 ও কাস্টমস থেকে 96,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থ বছরের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 3,30,000 কোটি টাকা অর্জন করা সম্ভব বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। একাত্তরে অবরুদ্ধ ঢাকায় একের পর এক গেরিলা হামলায় পাকিস্তানি সেনাদের কাঁপিয়ে দিয়েছিল একদল মুক্তি পাগল তরুণ। ক্র্যাক প্লাটুন নামে এই গেরিলা যোদ্ধারা বিশ্বকে জানিয়েছিল বাঙালির মুক্তিযুদ্ধের কথা। পাকিস্তানিদের কাছে আতঙ্কের এক নাম হয়ে দাঁড়ায় ক্র্যাক প্লাটুন। দুঃসাহসী সেই তরুণদের যুদ্ধ ত্যাগের কথা জানাচ্ছেন মেহেদী হাসান। ২৬ মার্চের পর থেকেই পাকিস্তানের সামরিক জান্তা চেষ্টা করছিল ঢাকার স্বাভাবিক চিত্র ফিরিয়ে আনতে। আর সেই সময় ঢাকার একদল তরুণ মেজর খালেদ মোশাররফ ও ক্যাপ্টেন হায়দারের কাছে দেশমাতৃকাকে মুক্ত করতে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছিলেন আগরতলায়। এ প্লাটুনের প্রায় সবাই ছিলেন উচ্চশিক্ষিত সচ্ছল বাঙালি পরিবারের। ঢাকায় জুনের ৯ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের উপর গ্রেনেড হামলা করে বিশ্বকে জানিয়ে দেন পূর্ব পাকিস্তানের বাঙালিরা তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। এরপর অপারেশন ফার্মগেট, অপারেশন এলিফ্যান্ট রোড পাওয়ার স্টেশন, অপারেশন যাত্রাবাড়ি পাওয়ার স্টেশনের মতো ঢাকার বুকে একের পর এক ঝটিকা হামলা চালিয়ে পাক বাহিনীর ঘুম হারাম করে দেয় তারা। 11 আগস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিতীয় দফায় ভয়াবহ হামলার পর গেরিলাদের খুঁজে হন্যে হয়ে উঠে পাক হানাদার। অবশেষে রাজাকারদের সহায়তায় ধরা পড়ে কয়েকজন। 29 আগস্ট অভিযান চালিয়ে রুমি, বদি, বাকের, জুয়েল, আজাদ, আলতাফ মাহমুদ সহ ধরে নিয়ে যায় 15 জনকে। তাদের সাথে ধরা পড়েছিলেন লিনু বিল্লাও। অসহনীয় অত্যাচার নির্যাতনের পর তাকে সহ কয়েকজনকে ছেড়ে দিলেও বাকিরা আর কোনোদিনই ফিরে আসেনি। আলতাফ ভাইকে তো আদবরা করিয়ে ফেল প্রথম দিন, এবং প্রথম দিন হাফিজ ভাই আলতাফ ভাইয়ের যে সহযোগী ছিল, আমি শুধু একবার দেখলাম তাকে খুব করে, আমিও তো হাফ ডেটই ছিলাম, ওরা দুটা চোখ বেরিয়ে গেছিল আর কি। তারপরে লাস্ট দিন তো আমরা আলভি এবং আমার 3 ভাইকে বাঁচিয়ে নিয়ে আসলাম। মর্মান্তিক এবং দুঃখজনক হলো যে আলতাফ ভাই আমাদের সমস্ত পরিবারকে বাঁচাতে গিয়ে উনি কিন্তু স্যাক্রিফাইস করলেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে ডাক পাওয়ার অপেক্ষায় থাকা হালিম চৌধুরী জুয়েলেরও আর কোনোদিন ফেরা হয়নি। ফার্মগেটে একটা অপারেশন হয়েছিল, ওই অপারেশনে 11 জন সেনা সদস্য মারা গেছিল। ও তখন ওই অপারেশনটা করে বাসায় আসার পরে ও মানে কেমন পাগলের মতো হয়ে গেল, মানে কেমন অস্থির করতেছে। আর বলতেছি আমার বোনরা ছিলাম 4 বোন, বলি কি তোরা শিগগিরই দেশে যা। ক্র্যাক প্লাটুনের সদস্য ছিল সব মিলিয়ে শতাধিক। তাদের মধ্যে অনেকে যেমন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়েই যুদ্ধের ময়দানে বিদায় নিয়েছেন, তেমনি অনেক বীর যোদ্ধার খবর এখন আর কেউই বলতে পারে না। কই মনে রাখছে, ওই তো আর কি ওই বিজয় দিবসে একটু ওই যে খেলাটা করে আর কি করা। খুবই খারাপ লাগে আমার কাছে যে এতগুলো পরিবার, এতগুলো মানে দুর্ধর্ষ ফ্রিডম ফাইটার একদম চলে গেল আমাদের চোখের সামনে, মূল্যায়ন করা হয়নি তাদেরকেও, আমাদেরই কোনো খবর নেয় না। কিন্তু তারপরও বাংলাদেশের কাছে কোনো অভিযোগ নেই তাদের। সনদ পাওয়ার জন্য, কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু যুদ্ধ করিনি আমরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং মর্যাদাপূর্ণ আইএসও সনদ অর্জন করেছে। আর্নেস্ট ইয়াং অ্যাডভাইজারি সার্ভিস, টিএনভি এবং হার্মিটেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস যৌথভাবে ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম ISMS অডিট করে এই সনদ প্রদান করে। আর্নেস্ট ইয়াং অ্যাডভাইজারি সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ তাসনিম তাকি, হার্মিটেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল নূর ও পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল মিয়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর কাছে এই সনদ হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের চট্টেশ্বরী মোড়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের 171তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রামের আঞ্চলিক প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল, চট্টেশ্বরী মোড় শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফারমান, ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এই শাখার মাধ্যমে সব ধরনের বাণিজ্যিক ব্যাংকিং সেবা ও ঋণ সুবিধা দেওয়া হবে। সে সঙ্গে প্রবাসীদের কষ্টার্জিত টাকা দ্রুততার সাথে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান বক্তারা। ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষুদ্র পরিসরের মেলায় মিলছে না তেমন সাড়া। ক্রেতা বিক্রেতারা বেশি মাত্রায় অনলাইন নির্ভর হয়ে পড়ায় এর অন্যতম কারণ বলছেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। একসময় বাংলার ঐতিহ্য শীতলপাটি এখন অনেকটাই অচেনা নতুন প্রজন্মের কাছে। সেই হারিয়ে যেতে বসা শীতলপাটি দিয়েই তৈরি হয়েছে এসব পণ্য। শীতলপাটি নিয়ে যদি আমরা এগোতে চাই, নানান ধরনের পণ্য, বিশেষ করে ব্যবহারিক পণ্য, এটার আরও সম্প্রসারণ করতে হবে, নতুন নতুন ডিজাইন আনতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটিংটা করতে হবে। এমন উদ্ভাবনী নানা পণ্য নিয়ে আসা ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রচার ও প্রসারে এ ধরনের মেলাগুলো একসময় খুবই কার্যকর ছিল। তবে এ মেলায় এখনো কাটেনি করোনার প্রভাব। করোনাকালীন সময়ের পরবর্তীতে আমরা এই মেলাটা শুরু করছি, যে কারণে সাড়া পাইছি, প্রচুর সাড়া পাইছি। দেশি পণ্যের উদ্যোক্তা আছে, সেটা অনলাইন বেসিকই এখনো চলে যাচ্ছে। প্যান্ডেমিকের কারণে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু পণ্য রেডি করে রেখেছে এবং অনেক সময় ছোট ছোট মেলাতে যাচ্ছে, বাট আলটিমেটলি ফলাফলটা যেটা হচ্ছে যে হতাশ হচ্ছেন। আয়োজকরা বলছেন এ ধরনের মেলার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্ভাবনী সব উদ্যোগ নিয়ে ভাবতে হবে নতুন করে। নতুনভাবে অবশ্যই চিন্তা করতে হবে, কারণ এখন একটা জিনিস কি ডিজিটালি চলে আসছে সব কিছু। তো ডিজিটালি কাজ করার ক্ষেত্রে আমরা যে ডিজিটাল যে পদ্ধতিগুলো আছে সেগুলোতে মানুষকে আসলে জানতে হবে আরও বেশি। বৃহস্পতিবারই ছিল মেলার শেষ দিন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 11 ডিসেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে 18তম এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে 496 জন প্রতিযোগী অংশ নেবে। দেশে টেনিসের মান উন্নয়নে এই প্রতিযোগিতা বড় ভূমিকা রাখবে বলেও আশা আয়োজকদের। ম্যাক্স গ্রুপের আর্থিক সহায়তায় এই প্রতিযোগিতার আয়োজন করছে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন জুনিয়র সিরিজে মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে নাজমুল ইসলাম জয় ও উর্মি আক্তার জুটি। মিশ্র দ্বৈতের অল বাংলাদেশ ফাইনালে আকিব সোলাইমান নাসিমা খাতুন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এই জুটি। পুরুষ দ্বৈতে বাংলাদেশের সিবগাত উল্লাহ গৌরব সিং জুটি নাজমুল ইসলাম জয় বাবু রাসেল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চায়না বাংলা সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা সহ ফেডারেশনের সহ সভাপতি কে এম শহীদুল্লাহ। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। মুক্তিযুদ্ধের ইতিহাসে বিলোনিয়ার যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এদিন ফেনীর বিলোনিয়াতে ১০ম ইস্ট বেঙ্গলের কাছে 2 অফিসার ও ৭০ সেনাসহ মোট ৭২ জন হানাদার আত্মসমর্পণ করে। এর আগে ১০ম ইস্ট বেঙ্গলের সঙ্গে যুদ্ধে যোগ দেয় ভারতীয় বাহিনীর ৮৩ মাউন্টেন ব্রিগেড। সেই বিজয় চিহ্ন সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। তপু শাহিনের ক্যামেরায় মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন।
শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাধা আসলেও এগিয়ে যেতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারীর প্রতি সহিংসতা বন্ধে মানসিকতা পরিবর্তনের আহ্বান। মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি, চাকরি হারানোর ঝুঁকিতে রেমিটেন্স যোদ্ধারা। রাজশাহী ছাত্রলীগ নেতা শাহীন হত্যা মামলার রায়, সাবেক কাউন্সিলর সহ 9 জনের মৃত্যুদণ্ড। অ্যাপ হালনাগাদ করে দ্রুত শুরু হবে বুস্টার ডোজ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 57 দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন, ফাইজারের তৃতীয় ডোজে সুরক্ষার দাবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।